Good shot. হ্যালো, মাকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তাড়াতাড়ি এসো না। কি পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে দেখেছো সব জায়গা? ওই বাথরুম দেখেছি কোথাও বিছানাতে না রক্তের দাগ লেগে আছে। সবকিছু কেমন ওলট পালট হয়ে আছে। মেঝেতেও অনেক রক্ত ছড়িয়ে আমার খুব হাত পা কাঁপছে। তুমি প্লিজ এসো, আমার খুব ভয় করছে। ঊর্ধ্বশ্বাসে বাড়ি পৌঁছলেন অনিল গোয়েঙ্কা। বাড়ি গিয়ে দেখেন রীতিমতো ভিড় জমে গিয়েছে চারপাশে। পাশে থমথমে মুখে দাঁড়িয়ে রয়েছেন ছোট ভাই সুনীল। শ্রীনিকেত অ্যাপার্টমেন্ট, 11 অশোকা রোড, আলিপুর। বিশাল এই অভিজাত অ্যাপার্টমেন্টে অনিলদের দুটো ফ্ল্যাট মিলে মোট 8টা ঘর, যার ভেতর 7টা স্বাভাবিক অবস্থায় থাকলেও একটা বেডরুমের চেহারা একদম ওলটপালট। সবকিছু বিধ্বস্ত, আর বিছানার উপর জায়গায় জায়গায় লাল রক্তের ছোপ। ছাদ, বারান্দা, টেরেস, ঠাকুরঘর সব জায়গা খুঁজে অবশেষে দেখা গেল স্টোর রুমে পড়ে আছে বাড়ির মালকিনের দেহ। প্রচুর রক্ত ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। মেঝেতে পড়ে অনিল এবং সুনীল গোয়েঙ্কার মা ললিতা দেবীর 70 বছরের নিথর দেহ। গলার নলিটা কাটা, সম্ভবত যে ছুরিটা দিয়ে কাটা হয়েছে সেটাও পড়ে আছে পাশেই। পাশে আলমারি, ড্রয়ার সব লণ্ডভণ্ড। নমস্কার, আমি প্রেক্ষা। ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোমহর্ষক ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিকলসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। মুশকিল হচ্ছে কোনো ঠিকঠাক ফিঙ্গারপ্রিন্টই তো পাওয়া যাচ্ছে না। ইম্পর্ট্যান্ট রেলিভেন্ট বলতে এই তো শুধু দুটো কালো রঙের প্লাস্টিকের বোতাম, 2 বাটনস, আর এই খাটের তলা থেকে এই জিআই পাইপটা। এটাই মনে হচ্ছে ওয়েপন অফ অফেন্স। জোরালো আঘাত করা হয়েছে এই পাইপটা দিয়েই মনে হচ্ছে। এগুলোকে সিজ করতে হবে। সিজার লিস্ট কে আছে? সিজার লিস্ট। ফ্ল্যাটের সিকিউরিটি সিস্টেম ভীষণ মজবুত, ভেরি রবাস্ট। বাইরে থেকে নতুন করে কেউ যদি ভিতরে ঢুকতে চায় তাহলে সিকিউরিটিরা আগে ফোন করে ফ্ল্যাটের বাসিন্দাদের কাছ থেকে পারমিশন নেবেন। সেখান থেকে যদি গ্রিন সিগন্যাল মেলে তবেই ভিতরে ঢোকার অনুমতি আছে বহিরাগত কোনো অতিথির। তাছাড়া বাড়ির গৃহকর্মীরাও কখন বেরোচ্ছে, কখন ফিরছে, এই সব কিছুই রেজিস্টারে নোট করা থাকে। আচ্ছা অনিলবাবু, যেটুকু বুঝতে পারছি এই পুরো আবাসনটা, কমপ্লেক্সটা তৈরি করেছেন ললিতা দেবীর স্বামী, মানে ইয়োর ফাদার, তাই তো? আর এই 11 তলায় পাশাপাশি দুটো ফ্ল্যাট নিয়ে পুরোটা নিয়ে থাকতেন তো আপনার মা ললিতা দেবী, তাই তো? হ্যাঁ স্যার। আর নিচে 10 তলায় আমরা 2 ভাই, আমি অনিল আর সুনীল, পাশাপাশি দুটো ফ্ল্যাটে থাকি। রান্নাবান্না সব 11 তলাতেই হতো। খাওয়া দাওয়া আমরা একসাথেই করি সবাই। আর ছাদে সার্ভেন্টস কোয়ার্টার, রাইট? আর বাকি ফ্ল্যাটগুলো, নিচের তলাগুলো, ওগুলো কি বিক্রি করে দিয়েছিলেন? হ্যাঁ, বাবা বেঁচে থাকতেই বিক্রি করে দিয়েছিলেন। তবে ছাদটা আমাদেরই ছিল। বাড়ির কাজের লোকদের ছাদ থেকে নেমে 11 তলায় মায়ের ঘরে ঢোকার একটা দরজা ছিল। দরজা? আচ্ছা, ললিতা দেবীর ঘরে, মানে আপনার মায়ের ঘরে? না, মানে ঠিক ঘরে না, ঘর বলতে রান্নাঘরে। সেই দরজাটা এমনিতে দিনভর খোলাই থাকতো। রাতে ডিনারের পর জয়শ্রী, মানে আমার ওয়াইফ, রান্নাঘরের দরজায় ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিত। আপনার মায়ের এই ললিতা দেবীর রোজকার রুটিন কেমন ছিল? মা রোজ ভোর 5টা থেকে 5:30টার মধ্যে উঠে ঠাকুর ঘরে চলে যায়। তার আগে রান্নাঘরের দরজাটা খুলে দিত।
যাতে বাড়ির কাজের লোকেরা নির্দিষ্ট সময়ে এসে ওই 11 তলা আর 10 তলার ঘরের সব কাজ করতে পারে। তা আজ সকালে একটু এক্স্যাক্টলি কি হয়েছিল? হে ভগবান, অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল পোস্টমর্টেম রিপোর্ট থেকে এতটুকুই জানা গিয়েছিল, আর ফোরেন্সিক রিপোর্ট বলছিল খুনটা ঘটেছে রাত 3টে থেকে 4টের মধ্যবর্তী একটা কোনো সময়ে। ললিতা দেবী বেশ ভারী চেহারার ছিলেন, তাই একজনের পক্ষে দেহটাকে বেডশিটে মুড়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া বেশ কঠিন কাজ। বাড়িতে ফিরতে ফিরতে আর একবার পরপর মনের মধ্যে বিষয়গুলোকে সাজিয়ে নিচ্ছিলেন লালবাজার হোমিসাইড সেকশনের সাব ইন্সপেক্টর আশিক আহমেদ। যা দাঁড়াচ্ছে ললিতা দেবীর 2 ছেলের মধ্যে সম্পর্ক ভালো না, তিক্তই বলা চলে। বড় ছেলেকে একটু বেশি মানতেন ললিতা দেবী, একটু বেশি মোর রেসপন্সিবল। বেশি সম্পত্তি ওই অনিলের নামে। সুনীল নিজের মতো থাকেন। তো যা হয়, সুনীলবাবুর এই একটা রাগ, একটা ডিপ্রাইভড যে ব্যাপার, একটা রাগ থাকতেই পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু একদম, যে বড় ছেলের প্রতি সব কিছু, ছোট ছেলে একটু বঞ্চিত, যা হয় আর কি। আচ্ছা, তাহলে 10 আর 11 তলা মিলিয়ে মোট 8টা কাজের লোক, 8। শিবু মাহাতো রান্না করে 7-8 বছর ধরে। আশিস আর অমলেশ 2 ভাই বাজারহাট করে, এরাও বেশ কয়েক বছর হলো আছে। আর ত্রিলোকি সিং বলে একজন বাড়ির সবচেয়ে পুরনো কাজের লোক, ওই সব কিছু দেখভাল সুপারভাইজ করে আর কি। খগেন এবং রাজেশ বলে 2জন ললিতা দেবীর দেখাশোনা করে, আর এরা বছর 4 হলো কাজে ঢুকেছে। আর দুজন মহিলা, সীতা এবং লক্ষ্মী, দুজনেই ঘরের টুকটাক 5 মাস খাটে আর কি। এরাও 4 বছর ধরে আছে, 4 কি 5, বেশ কিছু বছর ধরেই আছে। তো এদের কারোর কোনো মোটিভ আছে কিনা সেটাও একেবারে রুল আউট করে দেওয়া যাচ্ছে না, দেখা যাক। 7-5 ভাবতে ভাবতে অফিসে ফিরলেন আশিক। পরদিন সকালে গিয়ে আবার উপস্থিত হলেন শ্রীনিকেত অ্যাপার্টমেন্টে আলিপুরে। তারা কারা? অমলেশ আর রাজেশ। অমলেশ আসলে গেছে 1.5 মাসের ছুটি নিয়ে ওই 8ই জুলাই স্ত্রীর একটা অপারেশনের জন্যে। রাজেশ 1 সপ্তাহের ছুটিতে এই মাসের 8 তারিখ মানে 8ই আগস্ট বাড়ি গেছিল, বাবার শরীর খারাপ হয়েছিল তার জন্য। বাড়ির 8 জন কর্মচারী, সবাইকেই খবর দেয়া হয়েছিল। অনিল, সুনীল সহ বাড়ির প্রত্যেকটা সদস্য উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদ শুরু করলেন আশিক। ম্যাডাম আমাকে খুব ভালোবাসতেন স্যার, প্রতি পুজোয় অনেক টাকা দিতেন। আমি তো ভাবতেই পারছি না স্যার। আমি আর কি বলবো স্যার, জ্ঞান হওয়ার আগে থেকে মা আমায় দেখছেন, সবসময় বাড়ির লোকের খোঁজ খবর নিয়েছেন, যখন যা চেয়েছি সাহায্যও করেছেন। সেই মানুষটা আজ এই অবস্থা। বাড়ির বাকি সদস্য এবং কাজের লোকদেরকেও আলাদা আলাদা করে ইন্ট্রোগেট করলেন আশিক, কিন্তু কারোর কাছ থেকেই আশানুরূপ কোনো অ্যান্সার পাওয়া গেল না। বাকি থাকলো শুধু রাজেশ আর অমলেশ। তারা দুজনেই ছুটিতে, দুজনকেই খবর পাঠানো হয়েছে আগামীকাল দুজনেই ফিরছে। ঠিক আছে অনিলবাবু, সুনীলবাবু, দ্যাটস ফাইন। আজ আপনারা রেস্ট করুন, আমি কালকে আবার একবার আসবো। ওই বাকি 2জন আছে, ওদের ইন্টারোগেশন বাকি আছে তারপর। আর ওই বাকি যারা পার্মানেন্ট, টেম্পোরারি যারা কর্মী আছে, প্রতিবেশী, নেবার্স এটসেট্রা, তাদেরও কালই করবো। ঠিক আছে, ওকে, আজ আসি। লালবাজার ফিরে আবার সবটা ভাবতে বসলেন আশিক। এই মোটিভটা কি মনে হচ্ছে স্যার? মনে তো হচ্ছে টাকার লোভে, আর কি হতে পারে? একটাই মোটিভ হতে পারে, মার্ডার ফর গেইন। কুড মিসলিড অলসো। তুমি পসিবিলিটির মাথায় রেখো, পসিবিলিটিটা মাথায়, মেবি ধরো অন্য কোনো কারণে খুন, অ্যান্ড তারপর লুটটা চালিয়েছে জাস্ট টু মিসলিড, এই তদন্তটা গুলিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ স্যার, অন্য অঙ্ক সেটা তো থাকতেই পারে, কান্ট বি রুলড আউট। তবে স্যার আমাকে অন্য একটা জিনিস ভাবাচ্ছে। যেমন কি? রান্নাঘরের দরজাটা স্যার। পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুনটা হয়েছে রাত 3টে থেকে 4টের মধ্যে, বিটুইন 3 and 4। এদিকে রোজ ভোর 5:30 নাগাদ ললিতা রান্নাঘরের দরজা খুলে ঠাকুর ঘরে যেতেন।
তার মানে দাঁড়াচ্ছে 12 আগস্ট ভোরে রান্নাঘরের দরজা খোলার কোনো স্কোপ ছিল না, তার আগেই কিন্তু মারা গেছেন। রাইট। আবার দেখুন স্যার, অনিল বাবুর স্ত্রী জয়শ্রী উনি সকাল 7:30 নাগাদ উপরে কি দেখেছিলেন একটু মনে করি আমরা, রান্নাঘরের দরজাটা খোলা। তার মানে ভিতর থেকে কেউ খুলে দিয়েছিল, ডেফিনেটলি কেউ ভিতর থেকে খুলে দিয়েছিল, এবং সেটা রাত 3টের আগে। এখন প্রশ্ন হচ্ছে কে খুললো, কারা খুললো, তাই তো? মানে এটা কিন্তু ইটস ভেরি ক্লিয়ার। দেখো আশিক, ভেরি ক্লিয়ার যে রান্নাঘরের দরজা দিয়েই খুনি বা খুনিরা ঢুকেছিল, এছাড়া তো there's no other way, তাই তো বলছো, আর তো কোনো রাস্তা নেই। সেদিন রাত্রে একাদশী ছিল, উপোস করে রাত 9টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলেন ললিতা দেবী। যদি কেউ তারপরে ঘরে ঢুকে থাকে তাহলে নিশ্চয়ই ললিতা দেবী নিজে উঠেই দরজাটা খুলে দিয়েছিলেন, না হলে কেউ কি করে ঘরে ঢুকবে? তার মানে খুনটা পরিচিত কেউই করেছে, কারণ একমাত্র চেনা কোনো লোক হলে তবেই ললিতা দেবী তাকে মেন গেট দিয়ে ঢুকতে দেবেন। ছোট ছেলে একটা রাগ তো আছেই সুনীলের, সেটা এক্সপ্লোর করা যেতে পারে। আর সার্ভেন্ট কোয়ার্টার সার্চ করেও কিছু পাওয়া যায়নি বলছো, প্রোব ডিপার, একটু ডিটেলে খোঁজ না, ডিপে দেখছি স্যার, কিন্তু এই ভেতরের দরজাটা কে খুললো এটা বোঝা না গেলে কনক্লুসিভ কোনো জায়গায় পৌঁছানো মুশকিল হচ্ছে স্যার। দেখো আশিক, ছোটবেলায় শার্লক হোমস আমরা সবাই পড়েছো তো? শার্লক হোমস একটা লাইন ছিল, হয়তো পড়েছো, দ্য সাইন অফ 4, বিখ্যাত উপন্যাস না, সেখানে দ্য ওয়ান অ্যান্ড অনলি হোমস এক জায়গায় বলছেন কি জানো? when you have eliminated the impossible, কি বললেন? when you have eliminated the impossible, whatever remains, however improbable, whatever remains, however improbable, must be the truth. অর্থাৎ যা যা অসম্ভব, যা যা একেবারে হতেই পারে না, সেগুলোকে একটা একটা করে বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা যতই কল্পনাতীত মনে হোক না কেন সত্যি হতে বাধ্য। ললিতা গোয়েঙ্কা হত্যা মামলার ক্ষেত্রেও যা যা অসম্ভব সেগুলোকে একটা একটা করে এলিমিনেট করার পর দেখা গেল যেটা ভাবাই হয়নি আসলে সেটাই ঘটেছে। পরদিন অর্থাৎ 14ই অগস্ট দুপুরে আবার শ্রীনিকেত অ্যাপার্টমেন্টে পৌঁছলেন আশিক। ললিতা গোয়েঙ্কা হত্যার পর ততক্ষণে 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে। কোথায় অপারেশন হয়েছে স্ত্রীর? কি অসুখ? মধ্যমগ্রামে স্যার। বউয়ের গল ব্লাডারের স্টোন, অসম্ভব যন্ত্রণা করছিল পেটে, ওর জন্যই ছুটি নিয়েছিলাম স্যার। তোমায় তো খুব ভালোবাসতেন উনি নাকি, সেরকমই তো শুনলাম। হ্যাঁ স্যার, মাঝি আমায় নিজের ছেলের মতো ভালোবাসতো স্যার। অসুস্থ হলে আমি খাইয়েও দিতাম নিজের হাতে, তীর্থে গেলেও আমাকে নিয়ে যেত। উনি নাই, আমি তো ভাবতেই পারছি না। এত ভালোবাসতেন তোমায়? হ্যাঁ স্যার, বকাঝকা করতো, আবার গায়ে মাথায় হাত বুলি দিত, ভীষণ ভালোবাসতো। এই তো সেদিন আমি একটু হিন্দি সিনেমা দেখি, ভালোবাসি খুবই। নতুন ছবি রিলিজ হলে টাকা দিয়ে দিত, টিকিট কিনে দেখতাম। তাই নাকি? হ্যাঁ স্যার, এই তো কদিন আগেও বসু স্মৃতিতে ওই অজয় দেবগনের ইউবা সিনেমাটা দেখার টাকা দিয়েছিল। আচ্ছা, কবে কবে? এই তো স্যার গত মাসে, গিয়ে দেখেও এলাম। ভবানীপুরে নিজের একটা খুব বিশ্বস্ত সোর্সের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন আশিক। ঘড়ির কাঁটায় সময় তখন ওই 5:30। হাজরা মোড়ে সিগনালে গাড়িটা তখন সবে থেমেছে। আচ্ছা, কি ব্যাপার? গাড়ি তো নড়ছেই না, 5-10 মিনিট দাঁড়িয়ে আছি। হাজরা মোড়টা না একটা চিরকালের প্রবলেম। কিছু হয়েছে? মিছিল টিছিল না কি? একটা বড় মিছিল যাচ্ছে স্যার, মনে হচ্ছে আরো 10-15 মিনিট লেগে যাবে। আনমনা হয়ে বাইরে তাকিয়ে আছেন আশিক। বাঁ হাতেই বসুশ্রী সিনেমা হল। ইভিনিং শো শুরু হওয়ার মুখে, লোক ঢুকছে। সিনেমার পোস্টারের দিকে চোখ পড়ে গেল আশিকের। ইউবা, স্টারিং অজয় দেবগন, অভিষেক বচ্চন। এই ছবিটার কথাই বলছিল না রাজেশ ছেলেটা? ইউবা গত মাসে টিকিট কেটে দেখে গেছে বলে যেটা বললো, ওই ললিতা দেবীর টাকা দিয়েছিলেন, এই ছবিটা না? ইউবা। সিগন্যাল পেরিয়ে গাড়িটা চলতে শুরু করেছে।
যদুবাবুর বাজার সবে পেরোতে যাবে ওরা, ঠিক এমন সময় মস্তিষ্কের ধূসর কোষগুলোতে আশিক যেন একটা তরঙ্গ স্রোত টের পেলেন, ওই যাকে আর্কিউল পোয়ারো বলতেন দ্য লিটল গ্রে সেলস। এই গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। বসুশ্রী, এক্ষুনি ঘোরাও ঘোরাও ঘোরাও, বসুশ্রীতে চলো। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে বসুশ্রী সিনেমা হলে ঢুকলেন আশিক। পুলিশ দেখে হকচকিয়ে গেলেন ম্যানেজার। আচ্ছা, এই আমার নাম আশিক আহমেদ, লালবাজার। না, নমস্কার। আচ্ছা, এই ইউভা সিনেমাটা এটা কতদিন ধরে চলছে এখানে, কবে থেকে চালু হয়েছে? এই তো স্যার গত সপ্তাহ থেকে, মানে 6 তারিখ শুক্রবার, মাস 2 আগে রিলিজ হয়েছে। আমাদের হলে গত সপ্তাহে লেগেছে। হার্টবিটটা যেন হঠাৎ বেড়ে গেল আশিকের। আজ শনিবার 14 তারিখ, ছবিটা বসুশ্রী হলে লেগেছে 6 তারিখ। রাজেশ বলল কত মাসে দেখেছে, কি করে? 6 তারিখ যদি এই সিনেমা হলে ছবিটা এসে থাকে, তাহলে ও গত মাসে দেখলো কি করে? তার মানে ও মিথ্যে কথা বলল। হ্যাঁ, এটা তো মিথ্যে। মিথ্যে বলল কেন? না, যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে তাকে তো আর বিশ্বাস করা চলে না। শ্রীনিকেত অ্যাপার্টমেন্টে গাড়ি ঘুরিয়ে যেতে যেতে আশিকের মনে পড়ে গেল ছোটবেলায় দেখা তার খুব প্রিয় একটা সিনেমা জয় বাবা ফেলুনাথের স্মৃতি। বোধহয় এই তখন ক্লাস 9 বা 10-এ পড়েন তিনি। সিনেমায় আশিকের সবচেয়ে ভালো লেগেছিল কোন জায়গাটা জানেন? যখন ঘোষাল বাড়ির কর্মী বিকাশের মিথ্যেটা ধরে ফেলেছিল ফেলুদা। একটা নির্দিষ্ট সময়ে বিকাশ কোথায় ছিলেন সেটা জানতে চাওয়াতে তিনি উত্তর দিয়েছিলেন তিনি সেই সময় রেডিওতে গান শুনছিলেন আখতারি। এটা শুনে ফেলুদার সন্দেহ হয়েছিল। তারপর মিলিয়ে ফেলুদা দেখেছিল আকাশবাণীর সেদিনের সেই সময়কার পুরো প্রোগ্রামের তালিকা, এবং ফেলুদা দেখেছিল সেই সময় আখতারি হচ্ছিলই না। এরপর আশিকের ভীষণ মজা লেগেছিল যখন মিষ্টির দোকানে ফেলুদা বিকাশের কোমরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বলেছিল তাকে যন্তর মন্তরের ছাদে নিয়ে গিয়ে সেই বিখ্যাত ডায়লগটি। যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে তাকে আর বিশ্বাস করা চলে না। শ্রীনিকেত অ্যাপার্টমেন্টের সার্ভেন্টস কোয়ার্টার থেকে এক প্রকার প্রায় টানতে টানতে রাজেশকে নিয়ে বেরিয়ে এলেন আশিক। লালবাজারে ইন্টারোগেশন রুমের আবহে রাজেশ শুরু করল ললিতা গোয়েঙ্কা হত্যা মামলার বর্ণনা। কোনো রকম হেয়ালি চাইছি না, বাঁচতে চাইলে পুরোটা সত্যি বল, পুরোটা। বলছি স্যার বলছি স্যার, বাবার অসুখ না স্যার, আমি বাড়ি যাইনি। ওই নরেন্দ্রপুরে আমার এক দূর সম্পর্কে মাসি থাকে, তার বাড়িতে গিয়ে উঠেছিলাম স্যার। মাঝি আমায় ছুটি দিত না, এত টাকা ছিল তাও খুব কিপটে ছিল। তাহলে দুপুরে যে বললি খুব ভালো ছিল, তোকে ভালোবাসতো, খুব ভালোবাসতো, সিনেমার টিকিট কেটে দিত। ওসব তো খুচ কাজ, বেশি মোটা টাকা দিত না। আমি চাইতেও পারতাম না, টাকার লোভে করে ফেলেছি স্যার, ভুল হয়ে গেছে। না, ভুল তো হয়েছে, মারাত্মক ভুল হয়েছে। কি করে ভুলটা হলো বল, খুনটা কি করে করলি বল বল। 10 তারিখ বসুশ্রীতে ইউভা দেখলাম, তারপর দুপুরবেলা অ্যাপার্টমেন্টে ঢুকলাম। মানে 11 তারিখ ভোরে? হ্যাঁ স্যার। কিভাবে ঢুকলি? গেট তো বন্ধ থাকে। গেট দিয়ে ঢুকতে পারবো না জানতাম স্যার, ওই পাঁচিল টপকে বিল্ডিং এর ভেতরে ঢুকলাম, সবাই ঘুমাচ্ছিল। তখন সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম ছাদে। কেউ দেখতে পেল না? তুই একাই ছিল? হ্যাঁ স্যার, ভোর তো, নাইট গার্ড, বাড়ির কাজের লোক সবাই ঘুমাচ্ছিল স্যার। আচ্ছা, তারপর? ছাদে উঠে সিঁড়ি বেয়ে 11 তলায় রান্নার ঘরের সামনে নেমে এলাম। জানতাম মাঝি ভোরে উঠবে, ওই 5টা 5:30 নাগাদ রান্নাঘরের দরজা খুলে পূজায় বসবে। সকাল 6:30 পর্যন্ত ঠাকুর ঘরে পুজো করবে। উনার বারান্দা দিয়ে কালীঘাট মন্দিরের চূড়া দেখা যায় স্যার। বলতে থাক। সেই মতো মাঝি দরজা খুলে পূজায় বসলে আমি টুক করে ভিতরে ঢুকে পড়লাম। বসার ঘরের পাশে একটা বাথরুম সবসময় বন্ধ থাকতো, ওটাতে কেউ কখনো ঢুকতো না। আমি ভিতর থেকে দরজা বন্ধ করে লুকিয়ে পড়লাম। মানে বাথরুমের বাইরে দরজা খোলা, সেটা কেউ খেয়াল করেনি? মানে কাজের লোকরা যখন ঢুকেছে তখন? না স্যার, ওই কোনার বাথরুমে কেউ ঢুকতো না স্যার, তাই কেউ হয়তো খেয়াল করেনি দরজা বন্ধ না খোলা বাইরে থেকে। আমি ভিতর থেকে ছিটকানি টেনে দিয়েছিলাম, তারপর চুপচাপ সারা দিন রাত ওইখানেই থেকেছি, কোনো আওয়াজ করিনি।
ভেবেছিলাম রাতে খুনটা করে ভোরে বেরিয়ে যাব। না, ওভাবে সারাদিন ওখানে থাকলি কোনো আওয়াজ হলো না? কেউ কিচ্ছুটা জানতে পারলো না? না স্যার, সঙ্গে একটা চটের ব্যাগ এনেছিলাম, ওরই মধ্যে করে একটা ছুরি আর 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম। আশ্চর্য তো। বলতে থাক, বল বল। ওই রাতে যখন 3টে বাথরুম থেকে বেরালাম, মাঝি শোবার ঘরে ঘুম হচ্ছে, বারান্দায় একটা লোহার পাইপ ছিল, নিলাম। মাঝি কিছু বুঝে ওঠার আগে ওনার মুখ চেপে ধরলাম, পাইপ দিয়ে সচরে একটা বাড়ি মারলাম মাথায়। মাথা পেটে গল গল করে রক্ত বেরোলো। তারপর বেডশিটে মুড়ে মাঝিকে টানতে টানতে স্টোর রুমে নিয়ে গেলাম। তারপর? মরেছি কিনা বুঝতে পারছিলাম না, তাই ছুরিটা চালিয়ে দিলাম। গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোলো খুব। তারপর আলমারি খুলে টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লি মানে কি? কোথা দিয়ে বেরোলি? রান্নাঘর দিয়ে? হ্যাঁ স্যার, ছাদে উঠে আবার সিঁড়িতে নেমে এলাম, যেভাবে ঢুকেছিলাম সেভাবে পাঁচিল টপকে বেরিয়ে এলাম। ভোর তখন ওই 5টা কি 5:15 হবে। তারপর পালালি কোথায়? উঠলি গিয়ে কোথায়? ওই মাসির বাড়িতে স্যার। তারপর তো ফোন এলো বাড়ি থেকে। সেই রাতেই রাজেশের দেখানো জায়গা থেকে উদ্ধার হলো প্রচুর প্রচুর টাকা পয়সা আর গয়নাগাটি। মিলল একটা রক্তমাখা শার্ট, যার 2টো বোতাম নেই। অবিকল ঠিক সেই বোতাম দুটো যে দুটো পাওয়া গিয়েছিল ললিতা দেবীর ডেড বডির কাছ থেকে। বিচার শেষে মাননীয় আদালত রাজেশকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। টাকার লোভে মালিককে খুন, আবারও সেই অর্থম অনার্থম, সেই একই মার্ডার ফর গেইন। একটা মিথ্যে, জাস্ট একটা মিথ্যে ধরিয়ে দিয়েছিল খুনিকে। ছোটবেলায় দেখা জয় বাবা ফেলুনাথের সেই বিখ্যাত লাইনটা আশিককে পৌঁছে দিয়েছিল খুনির কাছাকাছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ফেলুদাং শরণাং গচ্ছামি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।